দেখেন বিএনপি কি বলছিল, সবাইকে নিয়ে 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, সবাইকে নিয়ে তারা সরকার গঠন করতে চাইছিল। আজকে সকালবেলা স্টেটমেন্টটা কি, কাউকে নিব না, দ্যাটস আমাকে এটা হচ্ছে আশঙ্কিত করতেছে। হার জিত থাকবে, তবে আমি মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, জামাতে ইসলাম তার হিস্ট্রিতে 40% ভোট বাংলাদেশ জামাত ইসলাম পেয়েছে, মানে 40% লোকের সমর্থন পাওয়া, এটা আমি একটা বিশাল বিজয় বলে ভাবি। দ্বিতীয় কথা হলো 68-70, আপনি একটা জিনিস দেখবেন, আমি নির্বাচনটাকে 2টা ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে সকাল 7:30 থেকে বিকাল 4:30, আর 4:30 থেকে পরের অংশটুকু। এই পরের অংশটুকু নিয়েও যদি আমি ধরে নিই 50টা জায়গায় ম্যানিপুলেটেড করা হয়েছে, যদি ধরেও নিলাম, তাহলে ধরে নেন 70 আর 50 কত হয়, 120। জামাত ইসলাম কিন্তু ক্ষমতা যাচ্ছে না, কারণ ক্ষমতায় যেতে গেলে কিন্তু 150, মানে যদি আমি ধরেও নিই তর্কের খাতিরে, তার মানে মানুষ কিন্তু রায় দিয়েছে বিএনপির পক্ষে। সো এইটাকে সেজন্য বিএনপিকে আমি আমার অন্তরস্থল থেকে তাদেরকে কংগ্রাচুলেশন করতে চাই, কারণ মানুষ, আমরা কি চাই, মানুষের ম্যান্ডেট, সে যাকেই দেখ, যাকেই পছন্দ করুক। 40% জামাতের ইতিহাসে এই প্রথম পাওয়া, 68টা আসন, এটাও প্রথম পাওয়া, হয়তো 68 জায়গায় 120 হতে পারতো, সেটাও, কিন্তু ওই 40% ভোট, এবং তার চেয়েও বড় আরেকটা, এবার 2টা ভোট ছিল, প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক, হা ভোটের সমর্থনে, যেমন আমি ছিলাম, যেমন বাংলাদেশ জামাত ইসলাম ছিল, এনসিপি ছিল, আমরা সেভাবে বিএনপিকে দেখতে পাইনি। কিন্তু হা ভোটের জয়যুক্ততার পর আজকে যখন স্টেটমেন্ট দিলেন বিএনপির পক্ষ থেকে যে জুলাই সনদ তারা বাস্তবায়ন করবেন অ্যাজ ইট ইজ, সো সেটাও এই জাতির জন্য একটা ভাগ্যের পরিবর্তনের জন্য আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এখন আজকে আরো একটা সিদ্ধান্ত, প্রধান বিচারপতির কাছে ওনারা শপথ পড়তেছেন সবাই, যেটা কনস্টিটিউশন যদি মেনে নেন তাহলে হওয়ার কথা না। তার মানে কি, আমরা আবার সবাই মিলে কি জুলাই সনদকে অন করলাম, আমরা এমন একটা ফ্যাসিস্ট রিজিমের কোনো পেতাত্তার কাছ থেকে আমরা শপথ নিচ্ছি না। তার মানে কি, আমরা এখন হাদিকে ধারণ করতেছি, আমরা 24কে ধারণ করতেছি, 71কে ধারণ করতেছি। সো এই ফলকে প্রত্যাখ্যান করা কোনো কিছু নাই, যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো থেকে শিখতে হবে। এই ফলকে প্রত্যাখ্যান করা কোনো কিছু নাই, যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো থেকে শিখতে হবে। যেমন এতদিন আমি বিএনপির অনেক সমালোচনা করছি, ভোট পাওয়ার সমালোচনা আর আজকের সমালোচনার মধ্যে কিন্তু পার্থক্য হবে। এখনকার সমালোচনাটা কি হবে, তারা যে ইশতেহার দিচ্ছে সেই ইশতেহার সে বাস্তবায়ন করতে পারছে কিনা। গ্লাডস্টোন একটা কথা বলছে, এই অপোজিশন শুড বি এ বার্কিং ডগ। সো ভোট চাওয়ার জন্য আমরা যেটা করছি বা বলছি, যেমন এই যে আপনি যে কথাগুলো বললেন, আমি এখন যদি, আমার কাছে এরকম বহু ক্লিপ আছে, জান্নাতের টিকিটের কথা বিএনপিও বলছে। সো রাজনীতির ক্ষেত্রে প্ল্যাটফর্মে আমরা অনেক কথা বলি, কিন্তু কিছু ক্ষেত্রে একটা জিনিস এক জায়গায় হতে হবে, সেটা হচ্ছে কি, বাংলাদেশ জামাত ইসলাম কোরআন ও হাদিস এবং সুন্নাতে কি অনুযায়ী চলতে চায়। যেটা বললেন 4 নম্বর কোশ্চেন, ওটা আমারই কথা, 4 নম্বর কোশ্চেনে বলিনি। আমি বলছি যে অ্যাটলিস্ট কবরে গেলে বলা যাবে যে কিছুই করতে পারিনি, জামাতকে ভোট দিয়েছি। দ্যাট ইজ দ্য অ্যানসার, দ্যাট ইজ নট এ কোশ্চেন। সো আপনি যেহেতু বললেন যে কিছু ভুল ত্রুটির জায়গা, সেজন্য বলে দিলাম, ইউ গিভ মি দ্য চান্স টু ক্ল্যারিফাই, সেজন্য বলি। আরেকটু পরিষ্কার করে বলি ভাই, আপনি যেহেতু বলছিলেন যে যেটা পেয়েছে তাতে আপনি মোটামুটি সন্তুষ্ট, এবং মোটামুটি না, আমি খুব সন্তুষ্ট, খুবই সন্তুষ্ট, আমি খুব মোটামুটি না, বাংলাদেশের ইতিহাসে 40% ভোট বাংলাদেশ জামাত ইসলাম পাইছে, এবং এই 40% নিয়ে কোন পক্ষ কেউ কোনো বলতে পারতেছে না যে এই 40% জালিয়াতির মাধ্যমে অবটেন হয়েছে, কোনো কিছুর মাধ্যমে অবটেন হয়েছে। আপনি বলছিলেন যে কিছু ভুল ত্রুটি, আমি একটু জানতে চাইবো, জামাতের বাংলাদেশের ইতিহাসে জামাতের সবথেকে বড় সুযোগ ছিল এই নির্বাচন, এই ভোটের সংখ্যা বাড়তে পারতো কিনা? আপনি নিশ্চিতভাবে, প্রত্যেকটা দলের ভুল ত্রুটি আছে, আমি একটু জামাতের জায়গাটা থেকে জানতে চাইবো যে কোন বিষয়গুলো আসলে কাজ করেছে, কারণ সবথেকে প্রচলিত যে বিষয়গুলো আছে, মুক্তিযুদ্ধের ইস্যুটা কাজ করেছে কিনা, নারীর ইস্যুটা কাজ করেছে কিনা, ধর্মের ইস্যুটা কাজ করেছে কিনা, যদি একটা একটা করে একটু বিশ্লেষণ করেন। আপনাকে একটা করে বলি, 1990 সালে ভোট পেয়েছিল সর্বোচ্চ 12%, 1996 সালে পেয়েছিল 4%, 2001 সালে ভোট করছিল বিএনপির সাথে, তারপরেও সেটা 7%-এর উপরে যায়নি। সো সর্বোচ্চ ভোট 91 সালে 12%। সো 3টা প্রমিস করছে জামাত ইসলাম। একটা হচ্ছে কি, নারীর বিষয়ে আপনি যেটা বলেন, যে আপনার 3টাকেই বলি, এই 3টাকে যদি জনগণ একসেপ্ট না করতো তাহলে 12 থেকে 40 28%, এবং ভোটার সংখ্যাও কিন্তু বাড়ছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আজকে কিন্তু যে টোটাল ভোটার 91 সালে সেটা ছিল টোটাল পপুলেশন, আজকে যদি টোটাল ভোটার দেখেন 12 কোটি, 91 সালে 12 কোটি লোকই ছিল না, 10 কোটি লোক ছিল। তাহলে আপনি যদি সেই জায়গাতেও যান, সিগনিফিকেন্টলি মানুষ এটাকে একসেপ্ট করছে। এবং আমি বলবো জামাতের যে নৈতিক জয়,
জি। জামাতের যে কর্মসূচি ইস্তেহার সেটাকে মানুষ সমর্থন করছে। আর রাজনীতিতে শোনে এইটা কি জন্য 5 বছরের জন্য, এই 5 বছরে আপনাকে দেয়নি বলে সামনে দিবে না তা কিন্তু না। প্রথম জিনিস হচ্ছে অপোজিশন যদি না থাকে এই 15 বছরে কি কেন ওয়াই বাংলাদেশ ডিড নট ফাংশন এট অল। দেখেন যাকে গৃহপালিত বিরোধী দল বানালেন তার সমস্ত জায়গায় জামানত বাজাত, মানে জাতীয় পার্টি বলে একটা পার্টি এ দেশ থেকে নিঃশেষ হয়ে গেল, এবং সেটা কি জনগণের ভোটের দ্বারা। তো আপনি যদি পিপুল এমপাওয়ারমেন্ট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে আদর্শ নিতে বিশ্বাস করে, এবং আদর্শ নিতে বিশ্বাস করে বলেই আমি কিন্তু 68-র চেয়ে বলবো 40%কে আপনি দেখতে হবে বাংলাদেশের। এবং আরো একটা জিনিস দেখেন না, হ্যাঁ ভোট কত পার্সেন্ট পড়ছে, 60%। 60%। এই 60% তো জামাতে ইসলামের জন্য। বিএনপি 150টা নিশ্চিত সিট, জামাত জোট 70টা নিশ্চিত সিট, আচ্ছা, সবারই মোটামুটি একই প্রেডিকশন ছিল আচ্ছা জামাত নিয়ে। 72টা হচ্ছে সুইং সিট, জি। তাহলে 72টা হচ্ছে সুইং সিট। এই সুইং সিটটাই হচ্ছে নির্ধারণ করবে ভাগ্য। এটা হচ্ছে আমার প্রেডিকশন ছিল, দ্যাট ওয়াজ মাই প্রেডিকশন। এবং আজকে যে তর্ক বিতর্ক যেটাই হচ্ছে সেটা হচ্ছে 53টা সিট নিয়ে। তা আমি কিন্তু প্রথমে শুরুতে বলছিলাম যে 53 যদি আমাদের যুক্ত হয় ইউ আর নট গেটিং দ্য মেজরিটি। রাইট। কিন্তু এটা সুবিধাটা কি ছিল, কেন আমি এটা চাচ্ছিলাম, অ্যাবসলিউট মেজরিটি হলে তখন আপনার একটু অটোক্রেট হওয়ার একটা সুযোগ থাকে। সো আমি জাহিদ ভাই এটার সাথে তাহলে ব্যালেন্স চেক আর 2/3 হলে কিন্তু আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু 2/3 না হলে আপনি কি করতে পারবেন যে দেয়ার উইল বি এ ব্যালেন্স। সো অ্যাজ এ নাগরিক হিসাবে, আর যেটা ভাই বলল আগে অ্যাজ এ ওয়েল উইশার হিসাবে আমি চাইছিলাম যে কোনো পার্টি 2/3 না পাক, তাহলে একটা চেক অ্যান্ড ব্যালেন্স অ্যাটলিস্ট থাকবে। এখন কেন এই 53টা, যেমন আপনি উদাহরণ টানলেন সেজন্য বলতেছি, এই ইলেকশন কমিশন খুব সুন্দর সব জায়গার ভোট গণনা এবং রেজাল্ট দিচ্ছিলেন, হঠাৎ ঢাকার বেলা এসে উনি 2 ঘন্টা কিন্তু টিভিতে বন্ধ করে রাখলেন। 2 ঘন্টা আপনার কালকে খেয়াল করে দিবেন আপডেট বন্ধ করা ছিল। দ্বিতীয় আরেকটা জিনিস দেখেন, বলা ছিল 2 ঘন্টা পর পর টোটাল ভোট কত কাস্ট হচ্ছে সেটা আপডেট দেবেন, দুপুরের পর ওনারা আপডেট দেওয়া টোটালি বন্ধ করে দিবেন। এতে জনগণ মনে কি হয়, আমি এখন যে কারণে প্রথমেই আমি বললাম যে আমি রাজনৈতিক মানে সমর্থন করি বা ওই লুইসার, তার চেয়ে আগে দেশ আমার কাছে আগে। জুলাই সনদ, আমি যদি এই ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করতে যাই আমার জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। কারণ আমি যদি রেফারেন্ডাম মানি আর যদি বলে এটা মানি না, যদি আমি আপনাকে বললাম যে ভাই এখানে বসে আছে ঠিক আছে কিন্তু আপনি নাই, তাহলে কি আমার দ্বিচারিতা হলো না? কারণ আমরা তো 3 জনই আছি। সো আমি একদিকে বলবো রেফারেন্ডামে কোনো কারচুপি হয়নি, কিন্তু ভোটের যেটা হলো পার্লামেন্ট ইলেকশন সেখানে কারচুপি হলো। যেমন আমি আগের দিন রাতের বেলা ওটা হচ্ছে বাংলা এডিশনে দিচ্ছিলাম, তখন পুতুল ছিলেন আমার সাথে। পুতুল বললেন যে আমাকে এখনই চলে যেতে হবে, কি কারণে, আমার ভোটার পুলিং এজেন্টের কাছ থেকে ভোটের যে ফলাফলের কাগজ সেখানে সাইন নিয়ে নেওয়া হচ্ছে। সো এই কিছু ইরেগুলারিটিস ছিল, এই ইরেগুলারিটিসগুলো ইচ্ছা করলে কি করা যেত, এগুলো অ্যাভয়েড করা যেত। এবং সেটা আমি বলবো নির্বাচন কমিশন এই যে অল্প একটু কারণে বিএনপি মেজরিটি পাইতই ভাই। আপনি যে 55টার জায়গায় হতো 30টা, মানে ঢাকা 17 দিয়ে দিলে কি হতো, বগুড়া 7 নিয়ে তো কেউ বলতেছে না, ওখানে তারেক রহমানের কিছু হয়েছে 6 নিয়ে, কিন্তু ঢাকা 7 দিয়ে দিলে কি হতো, ঢাকা 8 মির্জা আব্বাসের ওই জায়গাতে আপনি হোয়াট ক্যাপাসিটি আমার ওয়াইফ ওখানে বসেছিলেন, সে পুলিং এজেন্ট না। আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে তো ওয়াইফ এসে হঠাৎ করে বসলেন, এটা ক্যান্ডিডেট ওয়াইফ বসতে পারেন না। সো এই প্রশ্নগুলো ঊর্ধ্বে ওঠা যেত, কিন্তু এখন আমি কেন গেটার ইন্টারেস্টে আমি এই জিনিসগুলো যেতে চাই না। কি কারণে যেতে চাই না, আপনি আপনার জন্য আপিল করার সুযোগ আছে, আপনার জন্য ইলেকশন কমিশনের রিকাউন্টিংয়ের সুযোগ আছে। সো দেয়ার ইজ এ লিগাল প্রসিডিওর, এবং এই লিগাল প্রসিডিওর যদি আপনি না মেনে রাস্তায় নামেন তাহলে আপনার ডেমোক্রেসি বাধাগ্রস্ত হবে, এবং যেটা কোনোভাবেই করা যাবে না। এবার আপনার সেকেন্ড জিনিস আসি, ভাই যেটা বলছে নোট অফ ডিসেন্টে, নোট অফ ডিসেন্টে দেখেন, নোট অফ ডিসেন্ট কিন্তু গণভোটে ছিল না, পার্টির ইশতেহারে ছিল। এবং এই কথাও ঠিক বলা হয়েছিল যে নোট অফ ডিসেন্ট সেটা আপনার পার্টি ইশতেহারে দিবেন, ইশতেহার যদি আপনার জয়লাভ করে তাহলে আপনি সেগুলো কি করতে পারেন, ইমপ্লিমেন্ট করতে পারবেন। এবং আমি যতখানি জানি, আমার যতখানি বিশ্বাস, তাদের ইশতেহার পরে এবং নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সব মাইনরিটি ইস্যুগুলোতে। যেমন আমি বিএনপির 2-1টা নোট অফ ডিসেন্টকে আমি নিজে সমর্থন করি, যেমন চিফ জাস্টিস হবে জ্যেষ্ঠ 2 জনের মধ্যে থেকে, যে জ্যেষ্ঠ হবে নট নেসেসারিলি তাকেই করতে হবে, এটা আমি নিজে, কারণ একজন জ্যেষ্ঠ আছে উনি পারফেক্ট নাও হতে পারে, পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট না। সো দেয়ার শুড বি এ অল্টারনেটিভ। সো কিছু কিছু জায়গায় কিন্তু সেগুলো কোনোটাই ফান্ডামেন্টাল ছিল না। পার্টির চেয়ারম্যান 10 বছর এবং পার্টির মানে প্রধানমন্ত্রী ওনারা এটা একসেপ্টই করে নিছেন যে 10 বছর পর থাকবেন না। সো দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট এখানে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস, এনসিপি যদি বিএনপির সাথে যেত তাহলে এনসিপির অবস্থা তো রাশেদের মতো বিলীন হয়ে যেত। এনসিপির অবস্থা হতো এনডিএফ এর
ওনার নাম কি ববি হাজ্জাজের মতো আমি জাস্ট জয়লাভ করলেন বিএনপির হয়ে উনি তো আর ওনার এনডিএফ নিয়ে করার কি NCP ওই ক্ষেত্রে কি তাই একদম হইলো বিলীন না? হয়ে, আমি বলতেছি বিলীন হয়ে ধানের শীষে গেলেন। এবং আপনাকে একটা জিনিস বলে দিই, ব্রাহ্মণবাড়িয়ার কি হলো, ধানের শীষ জয়লাভ করেনি, কিন্তু আমার শ্রদ্ধেয় রুমিন আপা জয়লাভ করছে। সো যতগুলো ধানের শীষ তো ইন্ডিপেন্ডেন্ট ছিল না ওখানে। ওখানে কে ছিল? খেজুর গাছের। আপনি ইয়াতে আসেন, কথাটা একটু পয়েন্টটা বোঝেন। জি। পয়েন্টটা হচ্ছে যে বিএনপির লোকগুলো কিন্তু তার লোকজনকে ভোট দেয়নি। কারা? যারা তার সঙ্গী ছিল। যেমন কোদালের কথা দেখেন, কোদালের চেয়ে কিন্তু মিলন ভাই বেশি ভোট পাইছে। তাহলে বিএনপি চায় না যে অন্য দল থেকে এসে তাদেরকে বিএনপি ওন করতেছে না। দিস এ ভাইটাল পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, আবার নূর সাকিব ভাই জিতেছে। না আমি বলে দিচ্ছি, নূরের ওখানে দেখেন, সাকিব ভাইয়ের কথা নূরের কথা এই জায়গায় আমি পরে আসতেছি, ওই জন্য প্রথম থেকে এটা আমি শেষ করে দিই। নূর আর সাকিব ভাইয়ের জেতানার আগের দিন প্রশাসনকে কে কি বলছে, ওই জন্য বললাম যে আমি এই ইলেকশনটাকে বিতর্কিত করতে চাই না বলে এই দুটো আসন নিয়ে আমি অ্যাভয়েড করে যাচ্ছি। যেমন করে আমি অ্যাভয়েড করে গেলাম 17 আসনে কি হয়েছে সেটা সবাই জানে, 18তে কি হয়েছে সেটাও জানে, 8এও কি হয়েছে ঢাকাতে সেটাও জানে। সো এই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে না নিয়ে যেটা আমি বলতে চাচ্ছি যে নূরের সহকর্মী কে ছিল ঝিনাইদহে, সেখানে বিএনপিতে যোগ দিল, ধানের শীষ নিল, যখন দেখলো যে লোকাল বিএনপি তাকে সমর্থন করছে না। বরং এনসিপি আজকে জামাতে ইসলামে এসে জামাতে ইসলামের সাথে থেকে তারা তাদের শাপলাকলি এই প্রথম একটা প্রতীক নিয়ে একটা রাজনৈতিক দল, অনেকে তাকে কিংস পার্টি বানাতে চেয়েছিল, কিন্তু তারা প্রমাণ করে দিল এই ভোটের মাধ্যমে। আপনি আর একটা জিনিস বলতো, মির্জা আব্বাসের মতো জায়ান্ট পলিটিশিয়ান, হি ইজ এ জায়ান্ট পলিটিশিয়ান, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তার খালি ঘাম ছুটানি তাকে হেরে দিয়েছে। আমার ব্যক্তিগত এনসিপি এই জায়গাতে কি হলো, এনসিপিটা নিজস্ব স্ট্যান্ডিং হলো, তার নিজের এমপি পাইলো, নিজের একটা প্রতীক পাইলো। সো আগামীতে ইনশাল্লাহ এনসিপি ভালো করবে এই আশাবাদ ব্যক্ত করি, কারণ তারা হচ্ছে জুলাইয়ের কি অগ্রগামী সৈনিক। এখন তুষারের কথাটা আমি বলি, ওখানে যে জামাতের ক্যান্ডিডেট ছিল, আমি আগেই বলছি তাকে বহিষ্কার করার কথা। এবং গোপনে গোপনে তিনি ভোট আমি আপনার কথাটা বলি, হ্যাঁ আমি আপনাকে বলতেছি, এখনো আমি দাবি জানাই তার মতো লোককে জামাত ইসলামে রাখাই উচিত না। আমি আপনার সাথে যেটা সত্য সেটা আমি বলবো, যেটা মিথ্যা সেটাও আমি কখনোই সমর্থন করবো না। ওই যে কাজটা সারোয়ার তুষারের সাথে করেছেন ওই লোকটা কখনো জামাত ইসলাম ওন করেন না, এবং জামাত ইসলাম উচিত তাকে বহিষ্কার করা। এটা আমার ব্যক্তিগত মতামত, আবার বলতেছি। এবার আপনার প্রশ্নের উত্তরে আসি। 91 সালে এরশাদ সাহেবের সময় যারা ছিলেন আমলা, তাদেরকে নিয়েই কিন্তু ভোট হয়েছিল, কিন্তু সেই সময় কিন্তু কোনো উপদেষ্টা বলেনি যে কেন প্লেনটা একটা স্কুলে কি হলো ক্র্যাশ করলো। এটা আসলে সচিবালয়ে ক্র্যাশ করার কথা। কারণ আপনি একটা জিনিস দেন, এই 1.5 বছরে আমলারা কি পরিমাণ অসহযোগিতা করছে এই অ্যাডভাইজারগুলোকে, যে তারা আক্ষেপে বলছে মাইলস্টোন স্কুলে প্লেনটা ক্র্যাশ না হয়ে প্লেনটা আসলে সচিবালয়ে ক্র্যাশ করা উচিত ছিল। তারপরও যে আমরা একটা ভোট করতে পারছি। পুলিশের কথা, কালকে সকালবেলা আমি আগের দিন রাতের বেলা গেছি নওগাঁ সকালে ভোট দিছি, দিয়ে আমি গেলাম বগুড়ার পর গেলাম সিরাজগঞ্জের পর পাবনার পর টাঙ্গাইল, তারপর ঢাকা 15 আসন। এতগুলো জায়গায় আমি কিন্তু ভিজিট করছি, একটা জায়গায় দেখিনি আমি পুলিশকে কি করতে সক্রিয় ভূমিকা। দূরের কথা, আপনি এদের গাজীপুর চৌরাস্তায় সমস্ত রিক্সারা মাঝখানে বসে থেকে তারা তাস খেলতেছে, আর পাশে হচ্ছে পুলিশ দ্বারা আছে মেন রোডের উপরে। আমি এসে হর্ন দিলাম, তারপর তারা তা পুলিশ একটা আসেনি। মানে শান্তিপূর্ণ ভোট হয়েছে, সেজন্য কি পরিস্থিতি না, এরকম শান্তিপূর্ণ হয়েছে? ভোট হয়েছে কি একটা জিনিস দেখেন, এবার ক্যাজুয়ালিটি হয়নি কেন? দুই দলের দায়িত্বশীল ভূমিকার কারণে। পুলিশের কিন্তু কোনো রকম কোনো আপনি ক্রেডিবল দেন না, কারণ আপনি একটা জিনিস দেখেন, সমস্ত জায়গায় কিন্তু সেনাবাহিনী দৌড় দিছে, এবং আমি অন্তঃস্থল থেকে দুইটা বাহিনীকে সবসময় আমি কি করছি, সেনা নৌ বিমান বাহিনী এবং আমার আনসাররা যে অমানবিক পরিশ্রম করছে, পুলিশ তার কোনো ক্রেডিটই পেতে পারে না। সো প্রথম জিনিসটা যেটা বললেন, বিএনপি এসে যদি এই পুলিশকে এবং এই আমলাকে, কারণ এই আমলাদের কিভাবে নিয়োগ হয়েছে, যেটা পরিবারে জামাত না বিএনপিও যদি তার কোনো দুঃসম্পর্কে মামাতো খালাতো থাকে, তাও সে পাশ করেনি। সো সে আমলা দিয়ে আর যাই হোক আপনার কি হবে না, রাষ্ট্র পরিচালনা হবে না। এবং সেই কারণ বুঝতে পেরে তারা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ না নিয়ে প্রধান বিচারপতির কাছ থেকে শপথ নিচ্ছেন। আর ভাই যে আর একটা কথা যেটা বললেন যে অ্যাবসলিউট মেজরিটি, হ্যাঁ যদি ভালো করেন, হ্যাঁ ওয়ার টাইমে তো অ্যাবসলিউট পাওয়ার নিয়ে নেওয়া হয়, কিন্তু বিএনপি যেভাবে মানে আজকে ক্ষমতা এসছে, মানুষ ক্ষমতা দিছে, 200 সিট পাইলে ধরে নেন আপনার 212টা তো পাইছে, 12টা যদি না পাইতো 190টা পাইতো, কি হতো? 2/3 জন্য ভাইজিরা বললো যে জুলাই সনদ তো অলরেডি পাস হয়ে গেছে, সিস্টেম আছে যে চাইলে এই কটা পাওয়া যায়, না চাইলে এটা তো জনগণের উপর। না, জনগণের উপরই পাওয়া যায়। আমি বললাম কেন, এই কারণে এইখানে হচ্ছে এই বিতর্কে যেতে চাই না। ইলেকশন হয়ে গেছে,
ডিপ স্টেট যা করছে কাউকে অ্যাবসলিউট মেজরিটি দিতে চাইছে দিছে। আমি আর এই বিষয়ে যেতে চাই না। আমি চাই যে সোমবার দিন সমস্ত দলেরা শপথ নিক, একটা ভালো সংসদ আসুক, ইনশাল্লাহ বিএনপি যে জুলাই সনদকে বাস্তবায়ন করুক, এটাই। স্যার ভাই, আপনি কি মানে মনে করছেন যে নির্বাচনে ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল? আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন 7, 18, 17, 18-তে একজনকে আপনি ডিক্লেয়ার করে দিলেন জয়ী, তারপর হঠাৎ করে আবার উল্টায় দিলেন কেন? আপনি 17-তে আপনি ভোট বন্ধ, ওই যে বললাম যে 2 ঘন্টা কেন বন্ধ, কিছু আমি এই জিনিসগুলোকে কেন আমি ইগনোর করতেছি, যার কারণ তার উত্তর প্রথমেই দিচ্ছি যে আপনি যদি এই 53টা সিটও দিতেন, তাও ওনারা কিসে যেত না, ওনারা ক্ষমতায় যেত না, কিন্তু অ্যাবসলিউট মেজরিটি হতো না। আর অ্যাবসলিউট মেজরিটি হলে কি সমস্যা, যে আজকে সকালবেলা একটা পার্টি অফিস একজন খুলে দিয়ে আসছে। ইন্ডিয়ার বাস্তবায়ন, ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করতে গেলে কাউকে 2/3 মেজরিটি লাগবেই। এইটাতে আমি আশঙ্কিত যে ইন্ডিয়ার এজেন্ডা যেন কোনোভাবে ভারতের আধিপত্যবাদ আবার এদেশে কি মাথা চেড়ে না ওঠে। এদেশে বলয় যাবে, বাংলাদেশ এখন আসলে কোন বলয় যাবে? বাংলাদেশের বলয় থাকবে। বাংলাদেশ কোনো বলয় যাবে না। বাংলাদেশ কোনো আধিপত্যবাদকে সমর্থন করবে না, কারো দাসত্ব নেবে না। বাংলাদেশ এই যে ভাই যে কথা বললেন, আমি বলি 70 সালে এত খারাপ অবস্থা ছিল না ইকোনমির, যেভাবে টাকা চুরি করে হাসিনা নিয়ে চলে গেছে দেশের। ভাই তো বললো 90-90 না, 70 সালে 71 সালেও এই অবস্থা ছিল না। কিন্তু আজকে যে অবস্থা করে গেছে বিএনপি, এই ক্ষমতা নিচ্ছে, ইটস এ টাফ টাইম। যদি সবার সমর্থন না পায়, দেখেন বিএনপি কি বলছিল, সবাইকে নিয়ে 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, সবাইকে নিয়ে তারা সরকার গঠন করতে চাইছিল। আজকে সকালবেলা স্টেটমেন্টটা কি, কাউকে নিব না। আমাকে এটা আশঙ্কিত করতেছে। তার কাউকে নিব না, বিষয়টা কি এরকম ছিল? আগে কি বলে সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করব? না, একটু মানে তারা বলেছে, জামাত যখন বলছে যে জাতীয় সরকার গঠনের কথা, তখন তারা বলেছে ঐকমত্যের সরকার, শুধুমাত্র তাদের সঙ্গে মাঠে ময়দানে যারা ছিল, তাদের সঙ্গে যারা সবাইকে নিয়ে করবে, তাদের কথা তারা বলেছে। আমি অনেকে আছে তাদের মধ্যে যারা সিট পায়নি, তাদেরকে নিবে কিনা এই কথা বলেনি। জিওপলিটিক্যাল বিষয়টা একটু জানতে চাচ্ছি, এই জন্য যে আমরা অনেকগুলো চুক্তি করে ফেলেছি আমেরিকার সাথে, সেটি আমাদের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে কিনা? এটা তো ভালো কাজ করছেন, তুলা নিবেন, গার্মেন্টস দিবেন ফ্রি। এর চেয়ে আর ভালো কাজ কি হতে পারে? বোয়িং বিমান লাগবে, মানুষ অনেকে করে, আমাদের বোয়িং ছাড়া আর কোনো বিমান নেই। আপনি যদি এয়ারবাস কিনতে চান, আপনাকে আলাদা একটা লাইন তৈরি করতে হবে। বিমান প্রথম লাভবান হলো। সো রাষ্ট্রের পলিসি নিয়ে, রাষ্ট্রের যদি পলিসি যদি চেঞ্জ হয়, তাদের ওই যে ছবি দেখাচ্ছেন জাতীয় সংসদ, ওখানে হবে কি রাষ্ট্রের, ওখানে ব্যাংকরা নিয়ে যায়, যেমন আজ সকালবেলা শুনলাম যে একজন মহাসচিবের ভাই কিছু টাকা কি ক্ষমা চেয়ে নিয়েছেন। আমি বিশ্বাস রাখি সব দল মিলে এই টাকা মারার পথটা এবং ব্যাংকরাপ্টদেরকে, আমি আপনার কাছ থেকে জিওপলিটিক্যাল বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় কথা বলছি, কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে আসলে কি অবস্থান এখন পর্যন্ত নিতে পেরেছি শক্তভাবে, এবং আমেরিকার সাথে যে চুক্তিগুলো হচ্ছে সেটি নিয়ে নানা ধরনের প্রশ্ন হচ্ছে। আপনার মনে কি কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? প্রশ্ন আছে। আমার কথাটা আমেরিকার এই চুক্তিটা না করে যাওয়া ভালো ছিল। এখন আবার নতুন সরকারের চাইলে কি চুক্তি না করে থাকতে পারতো? উত্তর না। কারণ হলো আমেরিকা এখন ট্রাম্প কি করছে, ট্রাম্প যখন প্রথম ট্যারিফ বসানো শুরু করলো, তখন সে বিভিন্ন দেশের উপরে তার ওই যে ট্রেড ডেফিসিট মানে এটা একটা হাস্যকর প্রপোজিশন। মানে পৃথিবীতে এরকমই আছে, কোনো দেশ কেনে, কোনো দেশ বিক্রি করে। এখন ধরেন একটা ফান আছে অর্থনীতিতে, এরকম আপনি পাড়ার মুদি দোকান থেকে তো সারা জীবন কিনলেনি, তাই না? আপনার সাথে তার ট্রেড ডেফিসিট কত, চলে গেল জীবনটা। আপনি এখন তার কাছে কিছু বেচতে হবে আপনাকে যদি আপনার পাড়ার মুদি দোকানদারকে গিয়ে বলবেন, আর তোমাকে তো আমার কাছে কিনতে হবে, তোমার সাথে আমার বিরাট ট্রেড ডেফিসিট আছে, তাই না? এই ফান্ডটা আছে অর্থনীতিতে, তো ট্রেড ডেফিসিট থাকবে। কিন্তু ট্রাম্প তো ট্রাম্পই, সেইগুলো নিয়ে ঝামেলা শুরু করলো এবং হুমকি দেওয়া হচ্ছে যে আমাদের যেহেতু পোশাক রপ্তানি করি আমরা, এখানে বিরাট ট্যারিফ বসিয়ে আমাদের এগুলোকে ঝামেলা ফেলে, সেটা করছে, ইনহ্যান্ড করছে। ফলে আমাদের কিছু চুক্তি করতে হতো ট্রেড ডেফিসিট কমানোর জন্য। এখন বিপদ কিন্তু বহু আছে। আপনি এয়ারবাস কিনছেন না, একক মার্কেট হিসাবে কিন্তু আবার ইউরোপ আমেরিকার চাইতে বড় আমাদের পোশাক রপ্তানির জন্য। আমাদের তো একটা জিএসপি প্লাসের কথা আছে, এলডিসি গ্রাজুয়েশনের পর আমরা জিএসপি পাবো না, জিএসপি প্লাস পাবো। ও দেখবেন ওইটা দিয়ে চাপ দিচ্ছে। আমরা আসলে জিওপলিটিক্যালি বেশ বড় সমস্যায় পড়তে যাচ্ছি। একটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, জনগণের ভোটে নির্বাচিত একটা ভালো সমর্থনের সরকারের সাথে বার্গেন কিন্তু সোজা না। ডক্টর ইউনূস এক ধরনের ম্যান্ডেট ছিল, আছেও বলতে পারি, আমরা এটাকে ম্যান্ডেটহীন সরকার বলছি না, কিন্তু এটা তো যারা ডিল করে তারা জানে যে ডক্টর ইউনূসের সরকার ভোটে নির্বাচিত নয়, এবং এই মুহূর্তে তার সরকারের প্রতি সমর্থন একটা সময় সবার যেমন ছিল অতটা শক্তিশালী ভাবে নেই। সে কারণে এখানে বেটার ডিল পাওয়া যেতে পারে। আমার কাছে মনে হয় এটাই করা হয়েছে এবং ডক্টর ইউনূসের উচিত ছিল না। আর আমরা একটা কথা প্রায় বলেছি, দরকার ছিল সব চুক্তির খুঁটিনাটি নিয়ে দলগুলোর সাথে, সব না দলগুলোকে ডাকা অন্তত। আমরা তো জানতাম ক্ষমতায় কে আসবে,
বিএনপি, জামায়াত, এনসিপি সাথে আরো 2-4টা দলকে যদি নেন, ক্ষমতা এরাই আসবে। তো আপনি এদের টপদেরকে নিয়ে ক্লোজ, যদি এর মধ্যে গোপন থাকে, অনেক বলে যে গোপনীয়তা চুক্তি আছে, চিফদেরকে নিয়ে বসেন, বসে আপনি কথা বলেন যে আমরা এটা আমেরিকার করতে যাচ্ছি। চুক্তিগুলো গোপন না, তার কোনো শর্তাবলী কি এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে? না, কিছু শর্ত সব না, এগুলো আমরা অনেক আলোচনা করেছি। ইভেন যেগুলোর মধ্যে এই গোপন রাখার শর্ত নাই, সেগুলো তো আমাদের সামনে আনা হয়নি। সো এগুলো করতে পারে সরকার। যখন কোনো কিছু ট্রান্সপারেন্টলি করে না, তখন অনিবার্যভাবেই প্রশ্নবিদ্ধ হয়। বিএনপির কাঁধে যেহেতু দেশের ভার চলে গেছে, তারেক রহমানের কাছ থেকে আপনি আসলে একজন প্রধানমন্ত্রী হিসেবে তার কাছ থেকে কি প্রত্যাশা করেন? কিভাবে দেশ চালাবেন সামনে? শুরুতে বলেছিলাম যে সরকারকে শক্তিশালী হতে হবে, মানে ওনাকে শুরু থেকেই খুব শক্তি নিয়ে দেশ পরিচালনা করতে হবে। মানে শক্তি প্রয়োগ শুনতে মনে হয় যে উনি গায়ের জোর বলতে যেটা বোঝে ওরকম কিছু না। কিন্তু ডক্টর ইউনূসের সময় আমরা সরকারের প্রতি সবচেয়ে বড় সমালোচনার বিষয় ছিল সরকার গা ছাড়া, মাজার পুড়িয়ে দেয়, পোড়ালো, ওটা ভেঙে দেয়, দিল, ওখানে গিয়ে মব গিয়ে হাজির হয়, ডেইলি স্টার পুড়িয়ে দিলাম, প্রথম আলো পুড়িয়ে দিলাম। প্রথমেই যেটা করতে হবে, সরকারকে এই বার্তা দিতে পারতে হবে, তারেক রহমানকে বার্তা দিতে হবে, এতদিন যা যা চলছে এগুলো আর চলবে না। বাংলাদেশে মবের মুল্লুক, হাসিনার সময় আমি বলি ওটা ছিল মগের মুল্লুক, আর পরে এসে মবের মুল্লুক হয়েছে, এটা হবে না। এই বার্তা শুরুতে দিয়ে দিতে হবে, আইন শৃঙ্খলাকে খুব দ্রুত রেস্টোর করতে হবে, এবং জনগণের কাছে এই বোধ থাকতে হবে জনাব তারেক রহমান এই জায়গাগুলো ছাড় দেন না। তাকে এই বার্তা দিতে হবে দুর্নীতি এবং তার দলের নেতাকর্মীদের যে গ্রাসরুট লেভেলে অনিয়ম, চাঁদাবাজি, দখলদারি অনেক ক্ষেত্রেই আছে, সেগুলোরও বার্তা দিতে হবে খুব দ্রুত যে আমি এগুলোর ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। এগুলো রাতারাতি উড়িয়ে দেওয়া যাবে না, এলিমিনেট করা যাবে না, কিন্তু সদিচ্ছা যে তার আছে এবং তিনি সেখানে কাজ করছেন, এই বার্তা দিতে হবে। অতীতের কোন ভুলটা তারেক রহমান যাতে না করেন সেই পরামর্শটা দিবেন, যে অতীত থেকে শিক্ষা নিয়ে এই ভুলটা যেন কোনোভাবে তিনি না করেন? অতীতে আসলে তারেক রহমান কি ভুল করেছেন 2001-06 অতীত বলতে মানে বিগত সরকারের কথা বলছি, যে আচ্ছা, সেখান বিগত থেকে সরকার। শিক্ষা নিয়ে কোন ভুলটা যেন তিনি না করেন সেই একটা কাজ করতে পারতে হবে, এটা করলে এটা সবাইকেই করতে হবে, সেটা হচ্ছে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকবো না, এই বোধটা রাখতে হবে। শেখ হাসিনা নিজে শেষ পর্যন্ত ধ্বংস হলেন, দল ধ্বংস করলেন, এবং জরুরি কথা দেশটা ধ্বংস করলেন। কেন জানেন? এই যাবতীয় অনিয়ম করার কারণ কি? কারণ উনি ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকতে চেয়েছেন। উনি চেয়েছেন আমি ক্ষমতায় থেকে যাব, একটা নির্বাচন হবে সো কল্ড, যেটা আসলে নির্বাচন না। সেটার জন্য আপনি এমন অবস্থা করলেন, বিরোধী দল আসবে না, আপনি পরে রাতে ভোট করলেন। এই কারণেই আপনি দেখবেন আস্তে আস্তে আপনাকে সব ইনস্টিটিউট ভেঙে ফেলতে হবে। পুলিশকে আপনি আপনার দলের কর্মীর মতো ব্যবহার করবেন, আপনি বিচার বিভাগ ধ্বংস করবেন, আপনি নির্বাচন কমিশন শেষ করে দেবেন। সো একটা ভুল থেকে দেশের তারেক রহমান না, ভবিষ্যৎ সব রাজনৈতিক নেতাকে শিখতে নিতে হবে। নির্বাচন ম্যানিপুলেট করে ক্ষমতায় যাব না, অসংখ্য নির্বাচন দেব, ধন্যবাদ। হেরে গেলে মেনে নেব, বিরোধী দলে যাব, আবার রাজনীতি করে পরের নির্বাচনে জিতে আসবো। অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাই আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, এন মোহাম্মদের সৌজন্যে ভোট অন ব্যালটের আজকের আয়োজনে এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুভরাত্রি, সঙ্গেই থাকুন এটেন নিউজে।